আমি নীলা। আমাকে সবাই এই এলাকায় চেনে। কেউ ভালোবেসে নয়, সবাই ভয় করে চেনে। কারণ আমি এই এলাকার মাফিয়া কুইন। ছোটবেলা থেকে আমি বাবার ব্যবসায় অংশ হয়েছি। বাবার মৃত্যুর পর পুরো এলাকা আমার নিয়ন্ত্রণে। মানুষ ভাবে মাফিয়ারা কেবল মারামারি করে, টেন্ডারবাজি করে, মানুষকে ভয় দেখায়, কিডন্যাপিং করে। হ্যাঁ, আমিও এগুলো করি। এগুলো করেই আমি ইনকাম করি। আমি নিজে করি না, আমার দলবল আছে, সহযোগী আছে, তারা করে। কিন্তু মাঝে মাঝে আমার মন চায় এই এই জীবনটা থেকে একটু বের হতে। কিন্তু আমি কি শুধু একজন অপরাধী? না, আমি একজন মানুষও, একজন মেয়ে যার স্বপ্ন আছে, অনুভূতি আছে, ভালোবাসার তৃষ্ণা আছে। কিন্তু আমার ভালোবাসা অন্য কারোর মতো সহজ ছিল না। প্রথমবার আমি ওকে দেখি এক সন্ধ্যায় বাজারের এক পাশে ছোট একটা চা স্টলে কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিল, হাসছিল, গল্প করছিল। ওর নাম জিহাদ। সাদা শার্ট, কালো প্যান্ট, অন্য সবার মধ্যে সাধারণ। কিন্তু ওর চোখে ছিল অদ্ভুত একটা সরলতা, যা আমাকে ওর দিকে টানে। বলতে পারবো না আমি এত বড় একজন মানুষ হয়ে কেন ওর মতো একটা সাধারণ মানুষের প্রেমে পড়ে যাই। আমার চারপাশের মানুষ সবসময় আমাকে দেখে ভয় পায়, কথা বলার সময় কাঁপে। তারপরও কেন জানি আমার পছন্দ হয়ে গেল খুব সাধারণ একটা ছেলেকে। আমি ইচ্ছে করলে আমার চাইতে বড় বড় মাফিয়াদের সাথে হাত মেলাতে পারতাম, কিন্তু মনে হতো যে তাদের কাছে শুধু আমি একটা দাবার ঘুঁটি। আমার নিজস্বতা বলে কিছুই থাকতো না। বিয়েটাকে আমি আমার রুটিনের মধ্যেই রাখিনি। মনে করেছিলাম এভাবে আমার জীবনটা কেটে যাবে। কিন্তু জিহাদকে দেখে আমার মত পাল্টে গেল। ওর ভেতর ছিল একটা ভদ্রতা, লজ্জা। ওকে দেখে সেই মুহূর্তে মনে হলো এই ছেলেটা যদি আমার হতো কত ভালো হতো। পরপর কিছুদিনই তাকে আমি সেখানে খেয়াল করি। এরপর একদিন ওর কাছে যাই আমি। গাড়ি থেকে নেমে যখন ওর সামনে দাঁড়াই, চারপাশের লোকজন মনে হয় ফ্রিজ হয়ে গিয়েছিল। সবাই তো জানে নীলা কারো সামনে দাঁড়ালে সেটা সাধারণ ব্যাপার হতে পারে না। আমি সরাসরি জিহাদকে বললাম, এই ছেলে, নাম কি তোমার? সে বলল, জি, আমার নাম জিহাদ। আচ্ছা, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেই মুহূর্তে জিহাদের মুখটা একেবারে শুকিয়ে গেল। ও হকচকিয়ে বলল, আপনি আমার সাথে মজা করছেন? আমি আপনার মতো না, আমি শুধু একজন বেকার ছেলে, সাধারণ মানুষ। আমি খুব। ওর কণ্ঠ কাঁপছিল, চোখে ভয়। কিন্তু আমি তো নীলা, আমাকে কেউ না বলতে পারে না। আমি কাছে গিয়ে ধীরে ধীরে বললাম, না জিহাদ, আমি মজা করছি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তবে তোমার পরিবার এই এলাকায় বাঁচতে পারবে না, এমনকি পৃথিবীতেও থাকতে পারবে না। তুমি আমাকে চেনো, আমি কি তাও জানো তুমি। সো আমি তোমাকে চাই, মানে তোমাকে আমি চাই। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। লোকেরা নিচু গলায় বলা বলি করলো, ছেলেটার জীবনটা শেষ। জিহাদ কি করবে ভেবে পাচ্ছিল না। প্রথমে একেবারে অবাক হয়ে গিয়েছিল, তারপর চোখ ভিজে উঠেছিল। কিন্তু ছেলে মানুষ, কাঁদতেও পারছিল না, সে কিন্তু বলতেও পারছিল না। আমি বুঝেছিলাম ওর ভিতরে আতঙ্ক, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত জেদ, আমি ওকে চাই। এরপর কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। না, ওর পরিবার খুশি ছিল না, জিয়াদ তো আরো না। জানি না ওর কোনো পছন্দ ছিল কিনা, তারপরও সেটা আমার জানার কোনো দরকারই নেই। আমি ওকে পছন্দ করি, মানে ও আমার। ওর পছন্দ অপছন্দ কিছুই আমার দেখতে হবে না। সবাই বাধ্য হয়েছিল, কারণ সবাই জানতো নীলার বিরুদ্ধে কথা বললে তার ফল ভালো হবে না। বিয়ের দিন সাজঘরে আমি আয়নায় তাকিয়েছিলাম। মাথায় লাল ঘোমটা, হাতে শাড়ি, গায়ে গহনা। দেখতে হয়তো সাধারণ কনের মতোই লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যুদ্ধে জিতে গিয়েছি, আর জিহাদ আমার ট্রফি। সেদিন রাতে যখন জিহাদ আমার ঘরে এলো, ওর মুখে ছিল ভয়, চোখে লাজুক দৃষ্টি, কপালে ঘাম। আমিও সামনে গিয়ে বললাম, ভয় পেও না, আজ থেকে তুমি আমার স্বামী।
আমি তোমাকে কোনোদিন হারাতে দেব না। ও কিছু বলতে পারছিল না, আমার হাতও ধরলো না সে। আমি গিয়ে ওর হাত ধরলাম দৃঢ়ভাবে, বললাম, তুমি চাও বা না চাও, আজ থেকে আমি তোমার, তুমি আমার। ওর চোখে কিছুটা আতঙ্ক ছিল, কিন্তু আমি জানতাম সময়ের সাথে সাথে সব বদলে যাবে। এরপরের দিনগুলোতে আমি ধীরে ধীরে ওর প্রতি যত্ন নিতে শুরু করি। ভোরে নাস্তা তৈরি করে ওর সামনে রাখতাম, ওর জামা কাপড় ধুয়ে দিতাম, ওর দরকারি জিনিস কিনে আনতাম, সব আমি করতাম। প্রথমে জিহাদ অবাক হতো। সে বলতো, নীলা, আপনি এসব কেন করছেন? আপনি চাইলে অন্য কাউকে দিয়ে করাতে পারতেন। আমি শুধু এসে বলতাম, কারণ তুমি আমার স্বামী, তোমার যত্ন করা আমার দায়িত্ব। শুরুতে ও শুধু ভয় পেত, আমার কাছাকাছি আসতে চাইতো না, কিন্তু আস্তে আস্তে ওর চোখে পরিবর্তন আসতে লাগলো। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ জিহাদ বলল, নীলা, আপনাকে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আপনি আমার জন্য যা করছেন তাতে মনে হয় আপনি অতটা খারাপও নন। ও সেই কথাটা আমার ভেতর ভেঙে দিল সব অহংকার। আমি ভেতরে ভেতরে কেঁদে ফেলেছিলাম, যদিও বাইরে কিছু দেখাইনি তাকে। হ্যাঁ, আমার আর জিহাদের গল্প এভাবে শুরু হয়েছিল, ভয়ের বাঁধনে বাঁধা বিয়ে, এবং ধীরে ধীরে সেই বাঁধন খুলে গিয়ে তৈরি হলো অন্য এক সম্পর্কের, ভালোবাসার শুরু। বিয়ে হয়ে গেছে প্রায় 2-3 মাস, কিন্তু লোকেরা আমাদের দেখে নানান কথা বলে। কেউ বলে নীলা নিজের কামনা পূরণ করলো, কেউ বলে জিহাদ কলের খেলার পুতুল, আর আমি প্রতিদিনই নিজের সাথে লড়াই করি। কখনো ভাবি আমি ওকে কষ্ট দিলাম, আবার ভেবে বলি আমি যদি ওকে নিয়ে না থাকতাম ওর জীবনটা কেমন হতো। ও যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করতো, আমি কি করতাম? আমি কি ওকে ক্ষতি করতাম, মেরে ফেলতাম? এইসব উল্টো পাল্টা ভাবনা আমার মাথায় গালি করে। প্রথম কয়েক সপ্তাহ ছিল বরফের মতো শক্ত। সময় কেটে গেল ক্রমশ, সাথে জিহাদের চোখের ভয়ও। ও প্রথমে কথা বলতো খুব ভয় পেয়ে, টেবিলে এসে মুখ ডুবিয়ে রাখতো খাবারের মধ্যে, নিচু হয়ে খাবারের দিকে তাকিয়ে খেত, হাসতো, কিন্তু হাসিতে প্রাণ ছিল না। আমি জানতাম ওর ভেতরে লজ্জা, অপমানে ভরা একটা ক্ষত আছে। সে ক্ষত ধীরে ধীরে ঠিক করা লাগবে, জোরে নয়, সম্মান দিয়ে। তাকে আমার স্বামীর সঠিক সম্মানটা দিতে হবে, সে যেন কখনো মনে করতে না পারে যে আমি তাকে জোর করে বিয়ে করেছি। না, আমি তাকে কখনো অসম্মান করিনি। তারপরও হয়তো বাহিরে গেলে মানুষ নানান কথা বলে তাকে। একদিন জিহাদের মা চুপচাপ আমার দরজায় এলেন। ওনার হাত পা কাঁপছিল, চোখে ছিল অশ্রু। তিনি আমাকে একটা চিঠি দিলেন। চিঠিতে লেখা ছিল, আমরা চাই জিহাদ যেন নিজের মতো থাকতে পারে। তাকে কিছুটা সময় দাও, সে হয়তো ঠিক হয়ে যাবে। তাকে নিজের মতো কিছু করতে দাও। চিঠি পড়ে আমি প্রথমবার জনসম্পর্কে নিজেকে ভাঙতে দিলাম। আমি ভাবলাম, ভয় দেখিয়ে মানুষকে পাওয়া গেল, আবার ভয়কে মুছতে ভালোবাসার দরকার। সে রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি ওকে স্বনির্ভরতা ফিরিয়ে দেব। না, ওকে আমি কখনো অভাবে রাখিনি। টাকা পয়সা ওর ফ্যামিলিতে দিত, যা ইচ্ছা তাই করতে দিতাম তাকে, কিন্তু সে খুব পরিমিতই আমার কাছ থেকে দিত, বলতে গেলে না পারতে নিত। এরপর দিন আমি তার একটা কাজের ব্যবস্থা করলাম, খুব চুপচাপ, যেন সে বুঝতেও না পারে যে জিনিসটা আমি ব্যবস্থা করে দিলাম। খুব ছোট একটা কাজ, চাকরি। সে খুব খুশি হলো চাকরিটা পেয়ে। আমাকে এসে বলল, নীলা, আমি একটা চাকরি পেয়েছি। আমি বললাম, হ্যাঁ, কংগ্রেচুলেশন। সে বলল, টাকাটা হয়তো খুব সামান্য, কিন্তু নিজের একটা পরিচয় হবে আমার। আমি এখন নীলার হাজব্যান্ড হিসেবে বেঁচে আছি। আমি হাসলাম ওর কথা শুনে, বললাম, কোনো সমস্যা নেই, তুমি চাকরি করতে থাকো। আমার টাকা অবশ্যই তোমার টাকা, তারপরও তুমি যদি চাও কিছু করতে, আমি তোমাকে বাধা দেব না। সে আমাকে ধন্যবাদ জানালো। এরপর প্রতিদিন সে চাকরিতে যায়, সকালে উঠে আমি তাকে নাস্তা বানিয়ে দিই। সে খুব অবাক হয় আমার কাছে, কিন্তু আমার কাছে ভালো লাগে। মানুষের হাজবেন্ড শুনি কত ধমক ধামক দেয়, সে তো আর আমাকে ধমক দিতে পারবে না, তাই তার ধমকের কাজটা আমি আগেই শেষ করে ফেলি। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ তাকে ঠিক মতো আমি পাঠিয়ে দিই। রাতে এলে একসাথে বসে আমরা খাওয়ার চেষ্টা করি।
যদিও আমি বেশিরভাগ দিন ব্যস্তই থাকি, তারপরও চেষ্টা করি যেন একসাথে বসে খেতে পারি। সে অতটা স্বাভাবিক হতে পারতো না আমার সাথে, কিন্তু আমি চেষ্টা করতাম সে যেন অতটা কষ্ট না পায়, সে যেন বুঝতে পারে যে সে একজন সাধারণ মেয়েকে বিয়ে করেছে। যদিও আমি আমার গণ্ডি থেকে বের হতে পারতাম না, আমার আশেপাশে যারা থাকতো সবসময় তাদের জন্য আমার তটস্থ থাকতে হতো। তাদেরকে যদি আমি ঠিকমতো নিয়ন্ত্রণ না করি, তারা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাদের সামনে আমাকে রূঢ় ব্যবহার করতে হতো, কিন্তু জিহাদের সামনে, জিহাদের ফ্যামিলির সামনে আমি যতটা সম্ভব নরম হওয়ার চেষ্টা করতাম। আমার ব্যবসায় আস্তে আস্তে ধস নামা শুরু করলো। একবার চাইলাম যে হ্যাঁ, আমি ভালো হয়ে যাব, এসব সব বাদ দিয়ে দিব। আমার পার্টনারদের সাথে কথাও বললাম, কিন্তু তারা আমাকে বলল, নীলা, তোমার যে প্রতিদ্বন্দ্বীরা তারা তোমাকে ভালো হতে দেবে না। তুমি যদি ভালো হতে চাও, তারা হয়তো তোমাকে তাদের রাস্তার কাটা মনে করবে, সরিয়ে দেবে। তারা মনে করবে এটা তোমার কোনো ট্র্যাপ। আমিও বুঝতে পারলাম এটা সম্ভব না। একটা খারাপ পথে আসাটা যত সোজা, খারাপ পথ থেকে উঠে যাওয়া তত সোজা না। কেননা আমার বিরুদ্ধে অনেক লোকের সাক্ষী আছে। তারা যদি আমার নামে মামলা দেয়, আমি হয়তো পুলিশের কাছে ফাঁসবো, আর নয়তো আমার প্রতিদ্বন্দ্বীদের কাছে গুলি খেয়ে মরবো। কি করব? আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, না এদিক না ওদিক। জিহাদ আমাকে কিছু বলতো না, তবে আমি বুঝতাম সে চাইতো একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে, যে তার কথা মতো চলবে, সে বাড়িতে আসলে তার সাথে হাসি ঠাট্টা করবে, তার যত্ন নেবে, তার মায়ের যত্ন নেবে, তার ছোট ভাই বোনগুলোকে দেখে শুনে রাখবে। আমি হয়তো এতটা পারতাম না। মেয়েরা যতই করুক, বউয়ের করা আর মেয়েদের করা অনেক পার্থক্য, কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব না। আমার নিজের কাজে আমাকে ডুবে থাকতে হয়। তারপরও যতটা সম্ভব পারি জিহাদকে সময় দিই। হ্যাঁ, জিহাদ তার ছোট্ট চাকরিটা নিয়ে খুব খুশি। টাকা পয়সা বাবা আমাকে পাঠিয়ে দেয়, নিজের জন্য কিছু রাখে, আমার জন্য টুকটাক জিনিসপত্র কেনে। সে যেদিন প্রথম আমার জন্য একটা শাড়ি কিনে আনলো, আমার মনে হলো আমার কোটি টাকার হীরের গহনার চাইতে তার এই 500 টাকা দামের শাড়িটা আমার কাছে অনেক কিছু। আমি খুব খুশি হলাম, আমার চোখে কান্না চলে এলো। আমাকে লাস্ট কবে কে কি গিফট করেছে আমার মনে নেই। আমাকে কেউ কিছু গিফট করে না, মনে করে আমার অঢেল টাকা পয়সা আছে, আমি হয়তো কারো গিফট পছন্দ করব না। কিন্তু তারা বোঝে না যে আমি ছোট একটা চকলেটও কেউ আমাকে গিফট করলে আমি খুব খুশি হয়ে যাই। জিহাদ সেদিন আমার কান্না দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল। সে অপ্রস্তুত হয়ে বলছিল, তুমি কাঁদছো কেন? সে সেদিন আমাকে প্রথম আপনি থেকে তুমিতে কনভার্ট করলো। ওর কথা শুনে আমি আরো আমার কান্না পেয়ে গেল। আমি বললাম, লাস্ট কবে আমাকে কে কিছু গিফট করেছে আমি জানি না। বাবা গিফট করতো বড় বড় জিনিস, ফ্ল্যাট বা হীরের দামি গহনা, কিন্তু সাধারণ কিছুই প্রথম পেলাম। সে বলল, তোমার কি এটা পছন্দ হয়েছে? আমি বললাম, হ্যাঁ, এটা আমার জীবনের সবচেয়ে দামি গিফট। জানি না জিহাদ বিশ্বাস করলো কিনা, কিন্তু এরপর থেকেই ও টুকটাক জিনিস আনতো আমার জন্য। কখনো হয়তো একটা ফুল, কখনো হয়তো একটা মাথার ব্যান্ড, কিন্তু তার এগুলো দেখে আমি অনেক খুশি হতাম। আমার কাছে খুব ভালো লাগতো, মনে হতো সে হয়তো আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিচ্ছে। তারপর দেখতে দেখতে 5-6 মাস কেটে গেল আমাদের বিয়ের। হ্যাঁ, আমরা এখন একসাথেই বসবাস করছি, নর্মালি স্বামী স্ত্রীর মতোই। যদিও আমার জীবন আর তার জীবনটা খুব ভিন্ন। আমি ভয় পাই আমার প্রতিদ্বন্দ্বিতা হয়তো ওকে কোনো ক্ষতি করবে। ওর পেছনে গার্ড লাগিয়ে রাখি। ওর যা বেতন তার চেয়ে বেশি বেতন আমি দিই আমার গার্ডদেরকে। তারপরও সে তার নিজের একটা পরিচয় নিয়ে বাঁচুক, আর আমি তাকে নিয়ে বাঁচি। জানি না ওর মতো সাধারণ একটা ছেলের মধ্যে আমি কি পেলাম, কিন্তু মনে হতো তার এই নম্র ভদ্র ব্যবহার এটাই আমাকে ওর দিকে টেনেছে। সে ইচ্ছা করলে পারত আমার ক্ষমতাটাকে কাজে লাগাতে, আমার অঢেল টাকা পয়সা সে হাতিয়ে নিতে পারত, যেটা অনেকেই করে। কিন্তু না,
সে সব কিছু পেয়ে একেবারে সাধারণ জীবনযাপন করত। আমার কাছে এটাই ভালো লাগতো। আমিও এখন চাইতাম আস্তে আস্তে তার মতো নিজের সহজ একটা জীবনযাপন করতে। আমি চাইতাম আমার অনাগত যে সন্তান আসবে সে যেন তার মতো একেবারে সাধারণ হয়, আমার কালো ছায়া যেন বাচ্চাদের উপর পড়তে না পারে। যদিও আমাদের এখনো সেরকম কিছুই হয়নি, তারপরও এভাবে একটু একটু করে আমাদের জীবনটা শুরু হলো। আমরা একসাথে বাঁচতে থাকলাম। দোয়া করবেন আমাদের জন্য। আমি জানি ভবিষ্যৎ আরো কঠিন হবে, কিন্তু এখন আমার কাছে শান্তি আছে, কারণ আমার বিশ্বাস করি প্রেম ও সম্পর্ক শুধুমাত্র সম্মান আর ধৈর্যের মাধ্যমে টিকে থাকে। এভাবে আমাদের গল্পের শেষ হলো। ভয় দিয়ে শুরু হলো, ধৈর্য, বিশ্বাস আর ছোট ছোট যত্নের মাধ্যমে ভালোবাসায় রূপ নিল আমাদের বিয়ে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।